তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, উপস্থিত আমি সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনাদের মনে পড়বে বরষ ফুরায় যাবে ভুলে যাবে জানি, এই বলে একটি গানে কালের যাত্রার কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ। আশ্চর্য, একদিকে সময় চলে যায় নদীর স্রোতের প্রায়, অন্যদিকে আবার সময়ের মধ্যেই থাকে গভীর একটি পিছু টান, ফেলে আসা দিনের স্মৃতি। ফলে প্রতিটি বছরের আরম্ভেই আমাদের রক্তের মধ্যে খেলা করতে আরম্ভ করে একটি দোলাচল, একদিকে অতীত অন্যদিকে ভবিষ্যৎ। এই টানপোড়েনের কথা বিভিন্ন শিল্পী তাঁদের বিভিন্ন শিল্প মাধ্যমে নানাভাবে নানা আঙ্গিকে প্রকাশ করেছেন। এবং বঙ্গ জনতা জানেন যে পরিচালকের ছবিতে এই আলো ছায়া, এই মায়াবী নস্টালজিয়া মেদুর করেছে আমাদের দৃষ্টি, আর সেই মায়া জড়িয়ে গিয়েছে একের পর এক রবীন্দ্র গান। তার নাম তরুণ মজুমদার। তোমার আকাশ তোমার বাতাস সশ্রদ্ধভাবে এবং সগৌরবে জানাচ্ছে যে সেই অসামান্য পরিচালক আজ আমাদের অতিথি। এই বিশেষ অনুষ্ঠানটি আমাদের উপহার, তরুণ মজুমদারের সঙ্গে কথোপকথন। আপনাদের মনে পড়বে এর আগে বাংলা ছবিতে রবীন্দ্র গান নিয়ে একটি পর্বে আমি জানিয়েছিলাম যে তরুণ মজুমদারের ছবিতে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব, সেই কথা বলেছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে আজ আমারও খুব ভালো লাগছে। এই সূত্রে একটা কথা বলে রাখি, ওর সর্বসাধারণে পোশাকি নাম তরুণ হলে ছবির জগতে আমরা কিন্তু সবাই ওকে তনুবাবু কিংবা তনুদা এই বলি ডাকি, এই নামই উনি খ্যাত। আজ আমি তাকে তনুদা বলি সম্বোধন করব। আসুন তনুদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমারও শুভেচ্ছা রইল সবার জন্যে। তনুদা, ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার তো অনেকেই করেছেন। বড়ুয়া সাহেব মানে প্রমথেশ বড়ুয়া থেকে শুরু করে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক হয়ে সেই ধারা তো বলা যায় এখনো পর্যন্ত জীবন্ত। মাঝে মাঝে ছবিতে রবীন্দ্রনাথের গান আসে, কিন্তু সকলের প্রতি যথাযথ মর্যাদা জানিয়েও এই কথাটা বোধহয় নির্দ্বিধায় বলা যেতে পারে যে সিনেমার সূত্রে গড় বাঙালির কাছে রবীন্দ্রসঙ্গীতকে আপনি যেভাবে নিয়ে গিয়েছেন তার কোনো তুলনা নেই। শুধু বিরল বললে নয়, কম বলা হবে, সত্যি তুলনাই নেই। শুধুমাত্র শহরের বৃত্তে নয়, যে বৃহৎ বঙ্গ ছড়িয়ে আছে গ্রামে গ্রামান্তরে মফস্বলে, ধুলোপায়ে আলপথ ধরে হেঁটে চলেছেন যারা, সারাদিন হয়তো মাঠে কাজ করে দিনান্তে বসেছেন গ্রামের একমাত্র টেলিভিশন সেটটির সামনে, তাঁরা রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে আপনার ছবিতে পেয়েছেন তা জানি না কি বলবো, অভূতপূর্ব। যাত্রী গোষ্ঠীর পরিচালনায় কাঁচের স্বর্গই হোক অথবা দাদার কীর্তি, আলো বা হালফিল চাঁদের বাড়ি, ও তালিকা তো প্রায় অফুরান। কেন বারবার আপনার ছবিতে রবীন্দ্রনাথের গান দেখা যায় সে কথা আপনি এর আগেও একাধিকবার বলেছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার ছবিতে বারবার রবীন্দ্রসঙ্গীত কেন? আমি পাল্টা প্রশ্ন করি, কেন নয়? রবীন্দ্রসঙ্গীত হলো সেই স্পর্শমণি যার ছোঁয়ায় সব কিছু শোনা হয়ে যায়। আমার ছবিতে যদি কখনো আমি সেই গানকে ঠিকমতো ব্যবহার করতে পেরে থাকি, সে তো আমারই সৌভাগ্য। তার ফলে আমার ছবি সমৃদ্ধ হয়েছে। এমন কথা, এমন সুর আর কথার এমন আত্মীয়তা, আমি তো অনেক সময় অবাক হয়ে ভাবি, এমন গান না পেলে আমার ছবির দৃশ্যগুলিকে ফোটাতাম কি করে। আমি এখানে অন্য একটা কথা তুলতে চাই। আমি যতদূর জানি অবিভক্ত উত্তরবঙ্গে বগুড়ায় আপনার ছোটবেলা কেটেছে। সেখানে বগুড়া শহরে অনেকগুলি লাইব্রেরি ছিল, তাছাড়া সাহিত্য পাঠের একটি পরিবেশেই আপনার বেড়ে ওঠা। সেই সময়টাতে আপনার মনে কতটা দাগ কেটেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? মানে তার বিশেষ কোনো লেখা, বিশেষ কোনো বই বা বিশেষ কোনো গানের কথা কি মনে পড়ছে? আসলে বগুড়াতে আমি যখন কাটিয়েছি সেটা একটা অদ্ভুত সময়। এখন আমার কাছে সেই সময়টা প্রায় রূপকথার সময় বলেই মনে হয়। এবং আমার ভয় হয় যে আমি এত আবিষ্ট হয়ে আছি সেই স্মৃতিতে যে আবার যখন সেটাকে পুনরাবৃত্তি করি, হয়তো নতুন নতুন কিছু কথা তার ভিতরে ঢুকে যায় যেটা আদপেই তখন ঘটেনি। এটা হচ্ছে বগুড়ার প্রতি আমার যে একান্ত ভালোবাসা, সেই স্মৃতিগুলো আমাকে একেবারে একটা সুবাতাসের মতো নাড়িয়ে দিয়ে চলে যায়। তো হ্যাঁ, আমাদের ওই ছোট্ট শহর
খুব পরিষ্কার পরিচ্ছন্ন শহর, ধুলো প্রচুর, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী, করতোয়া তার নাম। সেই করতোয়ার ধারে ধারেই আমরা বড় হয়েছি, খেলেছি, এবং আমরা আস্তে আস্তে একটু একটু করে সম্ভবত পরিণতও হয়েছি। বগুড়া এমন একটা জায়গা, সেটাকে বুঝতে গেলে পরে আপনাকে এটা একটু ভাবতে হবে যে কলকাতার বাইরে সাধারণ রঙ্গমঞ্চে রিভলভিং স্টেজ একমাত্র বগুড়াতেই ছিল, অন্য কোথাও ছিল না। এবং সেই রিভলভিং স্টেজটা কোনো প্রফেশনাল দল ব্যবহার করতেন না, ওখানকার অ্যামেচার যারা নাটকপ্রেমী তারা সেটাকে ব্যবহার করতেন। বগুড়াতে লাইব্রেরিকে ঘিরে আমাদের অদ্ভুত স্মৃতি আছে। সে লাইব্রেরিতে নানা বয়সের লোকজন, নানা সময় তাদের সমাগম, তাদের নিজেদের মধ্যে কথাবার্তা, আড্ডা, এ সমস্ত চলতো। এবং আমরা সেই সময়টাতে আমাদের হাতের কাছে পাওয়া যাবে এমন সমস্ত গল্প উপন্যাস ওই লাইব্রেরি থেকে সংগ্রহ করে আমরা সেই সময় পড়ে ফেলেছি। মানে কি বলবো আপনাকে, বঙ্কিম প্রথম দিকে একটু অসুবিধা হতো, এছাড়া আর যাদের যাদের মানে তখনকার থেকে এখনও পর্যন্ত সাহিত্যিক হিসেবে যারা বেঁচে আছেন তাদের সব বই প্রায় আমাদের পড়া, আমার বন্ধুবান্ধবদের পড়া, আমরা এগুলো নিয়ে আলোচনা করতাম। রবীন্দ্রনাথ এর মধ্যে একটা আলাদা জায়গা তার ছিল। আমি জানতাম যে রবীন্দ্রনাথ অন্য সবার মতো নয়, রবীন্দ্রনাথের বাণী অন্য সবার বাণীর মতো নয়, রবীন্দ্রনাথের গানের সুর অন্য সবার গানের সুরের মতো নয়। এর যে মুভমেন্ট, এর যে চলন, এই চলনটা এত নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল যে এটা মানে এক এক সময় মনে হয় যে কারো পক্ষে কি সম্ভব যে একটা গানের একটা বাক্যকে সরিয়ে দিয়ে তার বদলে আরেকটা বাক্য ওখানে বসিয়ে দেয়, কিংবা একটা শব্দকে সরিয়ে দিয়ে আরেকটা শব্দকে সেখানে বসিয়ে দেয়। কেউ একবার চেষ্টা করে দেখলে পারে আমি একটু পুলকিত হতে পারি আর কি, যে এমন যদি কিছু হয় যে রবীন্দ্রনাথের পুরো গানটা রেখে একটা বিশেষ বাক্যকে রিপ্লেস করে দেয়া। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন যে এমন অমোঘ তার বাক্য ব্যবহার বা শব্দের ব্যবহার যে সেহেতু তাকে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এমন হঠাৎ চলতে চলতে মানে ঘুরে দাঁড়ানো যাকে বলে, চলতে চলতে হঠাৎ পেছু ফিরে দাঁড়িয়ে এমন একটা অমোঘ উচ্চারণ তার ভেতর থাকে। যেমন আপনাকে বলছি, চিরদিনে আমি পথেরই নেশায় পাথেও করেছি হেলা। আপনি এই লাইনটার আপনি মানেটা নিশ্চয়ই আপনি অনুভব করছেন, কিন্তু কি সাংঘাতিক লাইন! এটা পরবর্তীকালে আমার ছবিতে এসে গেছে অনেকটা সাবকনশিয়াসলি যাকে বলে, পলাতকে এটা এসে গেছে যে পথের নেশায় আমি চলেছি চিরদিন, কিন্তু আমি পাথেওকে হেলা করেছি। তার ফলে পলাতকের নায়কের যা হয়েছিল। তখন আপনি কি বলবেন যে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে এই ভাবনাগুলো শুধু আমরা এখানে হয়তো আপনার ছবির গানের উপর বিশেষ করে আলোচনা করছি, কিন্তু এই ভাবনাগুলো আপনার সমস্ত মনোভঙ্গিকে, আপনার এমনকি ব্যক্তিত্বকেও প্রভাবিত করেছে, যে কারণে আপনার ছবির মধ্যে সেই ভাবনাগুলো বারবার উঠে উঠে আসে? দেখুন, আমার ছবিতে যদি রবীন্দ্রনাথ উঠে আসেন কখনো, সেটাকে আমি কখনো চেষ্টা করে ওঠাবার কোনো ব্যবস্থাই করিনি। এটা হয়ে গেছে নিজের থেকে। আমার যত ছবি, আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করি অনেক আগে, এবং সেখানে কাঁচের স্বর্গ বলে একটা ছবিতে, সেখানে একটা গান ছিল দিনগুলি মোর সোনার খাঁচায়। একটি ছেলে, সে ব্রিলিয়েন্ট মেডিকেল স্টুডেন্ট ছিল, কিন্তু সঙ্গতির অভাবে তাকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়, এবং সেটা যে তার কি বেদনার ব্যাপার, কি আশাভঙ্গ, সেটা সে নিজেকেও ভালো করে বুঝিয়ে বলতে পারে না। একদিন ওই রাস্তায় যেতে যেতে সে দেখে যে মেডিকেল কলেজের ছাত্রদের পুনর্মিলন উৎসব হচ্ছে। ও তার ভেতর আপন মনে ঢুকে পড়ে, কেউ প্রায় তাকে চিনতে পারছে না। হ্যাঁ, এত উৎসব, এত আজকে সব প্রতিষ্ঠিত চিকিৎসকরা চারদিকে। তখন ও এই ভিড় থেকে সরে গিয়ে
সেই কলেজের যে সিঁড়ি, সেই কলেজের করিডোরস, এই সমস্ত আপনার মনে হাঁটতে শুরু করে। গানটা কে গায় সেটা আমরা জানি না, কারো লিপে সেটা দেয়া হয়নি। বেশিরভাগই ছায়ার উপরে আশ্রয় করে পিকচারাইজেশন হয়েছে। মানে সলিড যে একটা লোক হেঁটে চলেছে তা নয়, ছায়া চলেছে একটা লোকের। সেই নিশান যেরকম হয় না, নানা রঙিন নিশানগুলো, তার ছায়াগুলো পটপট পটপট করে উঠছে, সেটা গানের ভেতরে যে ছায়ার পাখি আছে, হ্যাঁ, তারই যেন ছায়া। এইটা করতে করতে এই হচ্ছে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে মানে ছবিতে ব্যবহার করার ব্যাপার। তো এটা যে উঠে এসেছিল, এটা আপনি নিশ্চয়ই এটা মানবেন যে ছবিতে যে কোনো গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত যখন উঠে আসে, এটা চিত্রনাট্যের নিজস্ব দাবিতে অবশ্যই উঠে আসে। এটাকে জোর করে আনা যায় না, এবং জোর করে আনলে পরে তার কোনো বৈশিষ্ট্যও থাকে না। আমরা তার অনেক উদাহরণ জানি পরবর্তীকালে। তবে আপনার কথার বাকিটার উত্তর দেওয়ার আগে আপনি একটু আপনাকে একটা ব্যাপারে সংশোধন করে দেব। সেটা হচ্ছে যে আপনি যে বলছেন না, আমি জনতার কাছে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে গেছি ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় যে অতটা গৌরব ঠিক আমার প্রাপ্য নয়। এটা আমার যতদূর ধারণা যে রবীন্দ্রসঙ্গীতের জনপ্রিয়তা ফিল্মে বহুদিন বাদে বাদে উঠেছে এবং পড়েছে। প্রথম আমার যতদূর মনে পড়ছে, মুক্তি বলে একটা ছবি, প্রমথেশচন্দ্র বড়ুয়া, পঙ্কজ মল্লিক মশাই তার সুরকার, সেখানে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার ছিল, একাধিক রবীন্দ্রসঙ্গীত, এবং সেখানে রবীন্দ্রনাথের কবিতায় সুরও দিয়েছিল পঙ্কজবাবু। আজ সবার রঙে রং মেশাতে হবে থেকে শুরু করে আজ দিনের শেষে ঘুমের দেশে সমস্ত। তো এই যে তখন কিন্তু এগুলো সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল। তারপর কী কারণে জানা যায় না যে আস্তে 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 রবীন্দ্রনাথের জনপ্রিয়তা ফিল্মে একটু ভাঁটার দিকে চলে গেল আর কি। কেননা সবাই বলতেন যে ওটা খুব উঁচু ধরনের কথাবার্তা, একটু কথাবার্তাগুলোকে একটু নামিয়ে লোকের কাছে বদ্ধ করলে পরে ভালো হয়। এরপরে আবার বহুদিন পরে হঠাৎ বিমল রায় নামে একজন অখ্যাত পরিচালক, তিনি খুব খ্যাতনামা আলোকচিত্র শিল্পী বটেন, কিন্তু অখ্যাত পরিচালক, তিনি একটি ছবি করেন, তার নাম উদয়ের পথে। তাতে উনি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছিলেন। রায়চাঁদ বড়াল ছিলেন তার সুরস্রষ্টা। সেখানে সেটা একটা মানে চমকে দেওয়ার মতো ঘটনা। 1 বছরের ওপর ধরে ছবি চলছে হলে, তখন এখনকার মিত্রার নাম ছিল চিত্রা, ওদিকে রূপালী, নিউ থিয়েটার্সের নিজস্ব চেইন অফ হাউসেস ছিল। 1 বছরের ওপর ধরে ছবি চলছে এবং ছবির গানের ব্যবহার নিয়ে আলাদা বুকলেট ছেপে বেরোচ্ছে, সেটা ছবি ঘরের সামনে ফুটপাতে সেগুলো বিক্রি হচ্ছে, সংলাপ নিয়েও বেরোচ্ছে। সে যে কী পপুলার ছবি, কোনো ছবি যদি 1 বছর ধরে ওই রকম প্যাকড হাউসে চলে, তার যে জনপ্রিয়তা সেটা তো আমরা বুঝতে পারি। ওই যে হলো একটা ক্রেসেন্ডোতে পুরো জিনিসটা উঠে গেল, তারপরে কিন্তু আবার অদ্ভুতভাবে পুরো জিনিসটা থিতিয়ে গেল। হ্যাঁ, তারপরে অনেকেই ব্যবহার করেছেন এখানে সেখানে। হ্যাঁ, সেগুলোকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করা হয়েছে অনেক সময়। আমার মনে পড়ছে সুশীল মজুমদারের ছবিতে একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে দিগ্ভ্রান্ত বলে একটা ছবিতে, এরকম অনেক ছবিতে। ফুল বলে ধন্য আমি, নিউ থিয়েটার্সের কিছু কিছু ছবিতে এলোমেলোভাবে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে। সাইকেল সাহেব গেয়েছেন, অন্য শিল্পীরাও গেয়েছেন এলোমেলোভাবে, মানে আমি বলছি যে খুব ধারাবাহিকভাবে নয় আর কি। তারপরে যখন আমরা ছবি তৈরি করতে শুরু করি, কাঁচের স্বর্গ চিত্রনাট্য লিখতে লিখতে আমার মনে হলো যে এই চরিত্রটাকে এমন একটা ব্যথার মুখোমুখি এনে ফেলা দরকার, যে ব্যথাটা তার একান্ত আপন, যে ব্যথা সে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না, কারোর সঙ্গে শেয়ার করতে চায় না, সে একা একটা ছায়া মানুষের মতো ঘুরে বেড়াচ্ছে এই উৎসবের আঙিনায়। তখন দিনগুলি মোর সোনার খাঁচায় গানটা আসে। ও ছবির সঙ্গীত পরিচালক ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র, এবং ওর একটা অদ্ভুত ব্যাপার ছিল যে সচরাচর গানের অর্কেস্ট্রেশন বলতে আমরা যা বুঝি, উনি তার থেকে সরে গেছেন। পরবর্তীকালে ঋত্বিক ঘটকের ছবিতেও
আমরা ওকে অন্য নামে ডাকতাম বটুকদা। বটুকদা, কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের এই যে অর্কেস্ট্রেশনের যে স্টাইল সেটা দেখতে পাওয়া যাবে। এটা হয়ে গেল পরে তারপর আমি একটার পর একটা ছবি করতে শুরু করি, এবং যখন আমি মনে করেছি যে এই ছবিতে এই সিচুয়েশন একটা আছে, এই সিচুয়েশন একটা গান ডিমান্ড করে, কারণ গানের ভেতরে অনেক অল্প সময়ের ভেতরে অনেক বেশি কথা বলে ফেলা যায়। একটা স্থায়ী দুটো অন্তরা একটা সঞ্চারীর ভেতরে এমন অনেক কথা বলা যায় যেটা সংলাপে বলতে গেলে আপনার পাতার পর পাতা সংলাপ, এবং অনেক সময় হয়তো সংলাপে সেটা সম্ভবই হয় না, সম্ভবই হয় যেভাবে অন্তরের কথা গানে উঠে আসতে পারে। তাই একেবারেই। আচ্ছা তনুদা, আপনি বললেন যে রবীন্দ্রসঙ্গীতই বলুন বা যে কোনো গান চিত্রনাট্যের দাবিতেই ছবিতে আসে। তো একটা ছবিতে আপনার দাদার কীর্তি, বিখ্যাত ছবি, তাতে নৃত্যনাট্যের একটা গান আপনি ব্যবহার করেছিলেন, গুরু 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 ঘনমেঘ গরজে। চিত্রাঙ্গদা অভিনয় হচ্ছে, মহুয়া রায়চৌধুরী নাচছেন মঞ্চে, নিচে বিমুগ্ধ বাক্যহারা তাপস। আমার জানতে ইচ্ছে করছে যে এত নৃত্যনাট্যের মধ্যে চিত্রাঙ্গদাই বা ব্যবহার করলেন কেন? সেটা কি কারণে যে মহুয়া ওই ছবিতে যেরকম মেয়ের ভূমিকা অভিনয় করেছিল সেও চিত্রাঙ্গদারই মতো তেজস্বী, স্বাধীন চিত্ত, এবং পরে তার জীবনেও চিত্রাঙ্গদারই মতো একটি গভীর রূপান্তর আসবে, এরকম কোনো ভাবনা কি কাজ করেছিল? একেবারেই একেবারেই আমার মনে হচ্ছিল এমন একটা গান ব্যবহার করা উচিত যেটা মহুয়া যে চরিত্রটি করেছিল সরস্বতী নামে, তার চরিত্রের সঙ্গে যায়। এবং আমরা এই গানের ভেতর দিয়ে সাধারণত এখনকার ছায়া পেছন দিকে পড়ে, কিন্তু এই গানের ভেতর দিয়েই যেন এখনকার ছায়া ভবিষ্যতের উপর পড়ে, আমরা বুঝতে পারি যে ভবিষ্যৎটা কী হতে যাচ্ছে। হ্যাঁ, আমি ঠিক এই ভাবনা নিয়েই চিত্রাঙ্গদার গান এবং চিত্রাঙ্গদার একটা ছোট নাট্যাংশ তাতে ব্যবহার করেছিলাম। এবং তাপস পালের কথা যেরকম বললেন, তাপস তখন নতুন, তাপস বাক্যহারা হয়ে বসে আছে, কিন্তু এইটুকু হচ্ছে পুরো যে ফ্রেমওয়ার্ক তার অর্ধেকটা, বাকি অর্ধেকটা হচ্ছে এরপরেই একটা গান আসবে, সেটা একেবারেই কোমল মেজাজের একটা গান। তাপস এবং মহুয়া যে দুটি চরিত্র করেছিল তাদের ভবিষ্যৎ প্রণয়ের আভাস অমোঘভাবে ধরা থাকবে এই গানে। এইটি বোধহয় আপনি চেয়েছেন। আমি যতটা চেয়েছিলাম যে তাপসের দিক থেকে, ততটা আমি ঠিক সেই মুহূর্তে মহুয়ার দিক থেকে চাইনি। মহুয়া নিজের মতো গানটা গেয়ে গেছে তার নৃত্যনাট্যের দাবি অনুযায়ী, কিন্তু তাপসের দিক থেকে যে পুরো জিনিসটা চোখের সামনে একটা ইন্দ্রজালের মতো একটা ব্যাপার ঘটে যাচ্ছে, সে হাততালি দিতেও ভুলে যাচ্ছে যখন সবাই হাততালি দিচ্ছে, এবং অনেক পরে যখন তার সম্বিত ফিরছে তখন সে হাততালি দিয়ে উঠছে। আস্তে 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 তাপস এত ভীরু স্বভাবের একটি ছেলে, সে কিন্তু ভেতরে ভেতরে আকৃষ্ট হচ্ছে সেই সরস্বতীর দিকে। সে জানে যে সরস্বতী কড়া মেজাজের মেয়ে, কোনোদিন হয়তো ওর কাছে গিয়ে কিছুই বলা হবে না, সেরকম বলার মতো সাহসও হয়তো এই চরিত্রটির হবে না। কেদার তারপর যে চরিত্রটা করেছিল, কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা তো ঘটেই, সেটা ভেতরে ভেতরে ঘটছে, ওর ঘটে মুগ্ধতার মানে শেষ স্তর পর্যন্ত সে পৌঁছে যাচ্ছে, নিজেকে হারিয়ে ফেলছে। ওর সম্বিত ফিরছে যখন দেখছে যে একটা বিরাট হাততালি অভিনন্দিত করলো এই গানটাকে, সবারটা প্রায় যখন থেমে আসে তখন হঠাৎ সে হাততালি দিতে শুরু করলো। এই যে ব্যাপারটা, এটা তাপসের দিক থেকে, কেদারের দিক থেকে ভবিষ্যৎ যে একটা খুব নরম একটা সম্পর্ক তৈরি হবে তার একটা ইঙ্গিত আছে। এখনো পর্যন্ত মহুয়ার দিক থেকে কিন্তু সেটার কোনো প্রতিক্রিয়া আসেনি। আরেকটি নাট্য মুহূর্তের কথা আমার মনে পড়ছে, শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে লতা মঙ্গেশকরের কণ্ঠে সখী ভাবনা কাহারে বলে গানটা শেষ হওয়ার পরেই ছবির কিশোর নায়ক অয়ন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, গলাটা মন্দ নয়, সেই মন্তব্য ছন্দে মেলানো। গান শেষ হচ্ছে, সে কি কেবলই যাতনাময়, তার সঙ্গে তৎক্ষণাৎ অয়নের এক্সপার্ট কমেন্ট, গলাটা মন্দ নয়। এই দুটো জিনিস একটু লক্ষ্য করলে বুঝতে পারা যায় চিত্রনাট্যের মধ্যে, চিত্রনাট্যের দাবিতেই গানটি আসছে, কিন্তু সেটাকে কি আশ্চর্যভাবে আপনি বুনে দেন তার ভেতরে। গানের মহিমা এতটুকু ক্ষুণ্ণ হয় না, অথচ স্ক্রিপ্টটা তত্তর করে বয়ে চলে। আসলে স্ক্রিপ্টের মূল ব্যাপারটাই তো তাই, যে ছবি করব, ছবির জন্য একটা তার ব্লু প্রিন্ট আছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট।
স্ক্রিপ্টটা এমনভাবে চলবে যাতে করে সমস্ত চরিত্রগুলো আপনার থেকে ফুটে ফুটে উঠবে। তো এখানে কি হচ্ছে যে অয়নের যে চরিত্রটা রসিকলাল, খুবই মজার চরিত্র, অসম্ভব দুরন্ত, আবার একই সঙ্গে অসম্ভব ইনোসেন্ট, দুটোই মিলে গেছে। এবং ওর তাল মিলিয়ে গানটা গেয়েছে বটে, কিন্তু সুর মিলিয়ে গানটা গাইতে পারেনি। হ্যাঁ, গলাটা মন্দ নয়, এই গোছের একটা মানে প্রত্যেকটা জিনিসকে বেশ সুন্দর হয়, এর ভেতর দিয়ে চরিত্রটা বেরিয়ে আসে। এখন রবীন্দ্রনাথের ওই রকম রিফাইন্ড বাণী, তার শেষে হঠাৎ আচমকা এই ধরনের একটা কথাটা এসে পড়লে পরে যে জিনিসটা দাঁড়ায় আর কি, সেটাই চেষ্টা করা হয়েছে। এবার আপনারই বলা একটা মজার কথা আমরা শুনে নিই বা শ্রোতাদেরও শুনিয়ে দিই। সেই কথাটার সঙ্গে জড়িয়ে আছেন মানিকদা, সত্যজিৎ রায়। একবার শ্রদ্ধেয় শ্রী সত্যজিৎ রায় জানতে চেয়েছিলেন, দুবার ভালোবাসা কথাটা ব্যবহার করলে কেন? ভালোবাসা ভালোবাসা। আমি বলেছিলাম, আমি কোথায় ব্যবহার করেছি? করেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ, গেয়েছেন লতা মঙ্গেশকর, আর কবিতা কৃষ্ণমূর্তি। তোমাদের ভালোবাসা ভালোবাসা বোধহয় 1985 ছবি, হ্যাঁ, অর্থাৎ 85-তে মানে রিলিজ হয়েছিল, মুক্তি পেয়েছিল। সেই বছরে মোট 7টি ছবিতে রবীন্দ্র গান ব্যবহার করা হয়েছিল। তার 2টি রবীন্দ্র কাহিনী অবলম্বন করি তৈরি, মানিকদার ঘরে বাইরে, যাতে আমিও ছিলাম, এবং স্বদেশ সরকারের ছবি দিদি। ভাবতে একটু আশ্চর্য লাগে যে 1985-তে একটি মিউজিক্যাল ছবি করতে গিয়ে আপনি 5টি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন, এবং তারও অনেক পরে একেবারে 21 শতকে যখন আলো করলেন, তাতে তো সবই রবীন্দ্রসঙ্গীত। মানে আমার জানতে ইচ্ছে করে আপনি এই সাহসটা পান কী করে, যেখানে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে আমাদের সিনেমা লাইনে আমরা এত কথা, আমি তো 50 বছর এই লাইনে কাজ করতে করতে শুনতে পেয়েছি। সবাই ভাবেন মানে একটা কীরকম ওটা কি উন্নাসিকতার একটা ছাপ মেরে নিজেদের উন্নাসিকতা প্রকাশ করেন যে না, রবীন্দ্রসঙ্গীত চলে না। সেখানে এই সাহসটা কিভাবে আপনার এলো? আসলে এই সাহসটা বোধহয় ভেতর থেকেই আমার তৈরি হয়েছে। এটাকে আমি খুব সাহস বলবো না, এটা একটা যাকে বলে স্পন্টেনিয়াস একটা প্রক্রিয়া যাকে বলবো। যে আমি আমার চিত্রনাট্য লিখতে লিখতে যখনই আমি মনে করেছি যে এইভাবে এখন সংলাপ ফুরিয়ে যাবে এবং তার বদলে অত্যন্ত কনডেন্সড ওয়েতে একটা গান আসবে এবং সেটা রবীন্দ্রসঙ্গীত, এটাকে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে গেলে কিন্তু তার আগে অনেক হোমওয়ার্ক করতে হয়। একটা গানকে হঠাৎ এনে ফেললে তো হয় না। কোন চরিত্র গানটা গাইবে, তার ঠিক আগে অন্যান্য চরিত্রগুলো কি ভাষায় কথা বলছে, এবং গানটার যে নিজস্ব কী বলবো টেম্পো, সেই টেম্পোর তুলনায় তার ঠিক আগেকার কথা এবং গানটা শেষ হয়ে গেলে পরে তার পরবর্তী কথাগুলো কোন টেম্পোতে চলেছে, এগুলোতে একটু ক্ল্যাশ হলে পরেই কিন্তু ভীষণ একটা এলোমেলো ব্যাপার হয়ে যায়। আমি চেষ্টা করেছি, আমি মনে করি না যে কোনো সাহসের পরিচয় দিয়েছি। আমার কাছে এর থেকে ভালো ও বিকল্প আর কিছু ছিল না বলে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই আপনি সেই দিক থেকে একটা এখানে খানিকটা আপনার বিবেচনার পরিচয় দিয়েছেন বলতে পারেন। কিন্তু একটা জিনিস নিশ্চয়ই সাহসেরই প্রায় একটা সমশব্দ আমার কাছে ফিরে আসছে, সেটা হচ্ছে আপনার কনভিকশন, আপনার বিশ্বাস এই গানের উপর। আসলে আমি যখন ছবি তৈরি করব তখন কিন্তু আমি ক্রমশ যে ছবি যে তৈরি করতে শুরু করলাম, আমার চারপাশে এত লোক, এত শিল্পী, এত টেকনিশিয়ানস, কিন্তু পরিচালক ব্যক্তিটি ধীরে 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 একেবারে নিঃসঙ্গ হয়ে যায় যখন ছবি তৈরি করার প্রক্রিয়াটা চলতে থাকে। সেটা আমি হয়তো বোঝাতে পারবো না যে তার চারপাশে তার বন্ধু বান্ধব শিল্পীরা অসাধারণ সহযোগিতা করছেন, টেকনিশিয়ানসরা প্রচুর খাটছেন, কিন্তু পরিচালক ধীরে ধীরে নিঃসঙ্গ বোধ করতে থাকেন। কেননা দর্শকের কাছে জবাবদিহির দায়িত্বটা একমাত্র পরিচালকের। একজন পরিচালক হলে তার কোনো মানে বলার অধিকার নেই যে ওর দোষে আমার ছবিটা এরকম হয়েছে কিংবা ওর গলতিতে আমার ছবিটা এরকম হয়েছে। তাকে পুরো দায়িত্ব, সবার দায়িত্ব তাকে নিতে হবে এবং সেটাকে স্বীকার করতে হবে। সেই জন্য যখন সে নিঃসঙ্গতা আসে, সেই নিঃসঙ্গতার ভেতর থেকে একটা জোরও চলে আসে যে আমার পাশে তো কেউ নেই, কেউ কোনো ভার নেবে না, কেউ কোনো দায়িত্ব নেবে না, আমি একা। ঠিক আছে, তারপরে একা একাই আমি লড়াইটা শুরু করি, দেখা যাক সেটা কোথায় গিয়ে শেষ হয়। প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীত আমাকে অনেকেই বলেছিলেন অন্তত একটা দুটো একটু অন্য ধরনের গান মিশিয়ে দেওয়া যায় না।
তা আমি মানে মনে মনে ভেবেইছিলাম যে আমার চিত্রনাট্য আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেটাতেই আমি স্টিক করে থাকব। আমি বাইরের লোকের কথায় কোনো পার্শ্বভাস করব না। আর আমি দেখতে চাই যে দর্শক কিভাবে তার প্রতিক্রিয়া জানানো। আমার সারা জীবনের ছবিতে যত গান এসেছে রবীন্দ্রসঙ্গীত, আলোর মতো এরকম অদ্ভুত তার প্রতিক্রিয়া আমি আজ অবধি কোনো ছবিতে লক্ষ্য করিনি। মানুষ কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে, এরকমও হয়েছে, বুঝতে পারছেন, বেরিয়ে এসে কথা বলতে পারছে না, এরকম হয়েছে। তো এই যে এটা কিন্তু আমার নিজের ভাবনা, নিজের ধারণা আর নিজের কনভিকশন। আমি মনে করি যে একজন ডিরেক্টর কখনো ধার করা প্রত্যয় দিয়ে, বড় কনভিকশন দিয়ে ছবি করতে পারেন না। তাকে তার নিজের ধর্মে স্থির থাকতে হবে, তাতে সে জাহাজটা ডুবুক অথবা ভাসুক, কিচ্ছু ম্যাটার করে না। এই ভালোবাসার ছবিতেই আপনি এবং হেমন্তদা এক নবীন গায়ককে আমাদের সামনে পেশ করলেন। বাকিটা তো আজ ইতিহাস। সেই ইতিহাসের গোড়ার কথাটা আপনার মুখ থেকেই শুনি। তখন ভালোবাসা ছবির রেকর্ডিং চলছে দমদমের HMV স্টুডিওয়। আর কদিন পরে বিহারের শিমুলতলায় আমাদের আউটডোর শুটিং আরম্ভ হবে। হঠাৎ দেখা গেল মূল গায়ক হেমন্ত মুখোপাধ্যায় তাঁর গলা নিয়ে বড্ড বিব্রত। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গাইছেন, কিন্তু কিছুতেই খুশি হতে পারছেন না। আমি বললাম, ঠিক আছে, আগামীকাল দেখা যাবে। পরদিন আবার হেমন্তবাবু মাইক্রোফোনের সামনে, কিন্তু তাঁর সেই পরিচিত স্বর্ণকণ্ঠ ঠিক যেন আসছে না। এমনি করে 2 দিন, 3 দিন, 4 দিন চেষ্টা চলছেই। এদিকে শুটিংয়ের দিন এগিয়ে আসছে দ্রুত। গান তৈরি না হলে প্রোগ্রাম বাতিল করতে হয়। 5ম দিনে হঠাৎ হেমন্তবাবু আমার কাছে এসে হাজির। দরজা দিয়ে ঢুকে বাইরে যেন কার দিকে চেয়ে বললেন, কই, এসো, ভেতরে এসো। এক দীর্ঘদেহী যুবক ঘরে এসে ঢুকল। আমাকে অবাক করে দিয়ে হেমন্তবাবু বললেন, আমার বদলে এ গাইবে, এর গান আপনার ভালো লাগবে, এ কথা বোধহয় আমি জোর দিয়ে বলতে পারি। আজকের এই প্রতিযোগিতার দুনিয়ায় যখন কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, সেখানে হেমন্তবাবু গভীর রাতে খুঁজে খুঁজে ছেলেটির বাড়ি গিয়েছিলেন, তাকে গান তুলিয়েছিলেন, পরদিন সঙ্গে করে নিয়ে এসেছিলেন আমার কাছে। আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন ছেলেটিকে। সেই দিনের সেই যুবা শিবাজি চট্টোপাধ্যায় আজ আপনার ছবির সঙ্গীত পরিচালক জুটি অরুন্ধতী শিবাজির অন্যতম। আজ আমাদের সঙ্গে তারা দুজনই আছেন, অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজি চট্টোপাধ্যায়। আসুন অরুন্ধতী, আসুন শিবাজি, আপনাদের স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার শুভেচ্ছা সমস্ত শ্রোতাদের। অরুন্ধতী বলো। আমার অভিনন্দন, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। শিবাজি, এই সুযোগে আপনার কাছে জানতে চাইব, হ্যাঁ, ঠিক কীরকম লেগেছিল যখন আপনি শুনলেন যে হেমন্ত মুখোপাধ্যায়ের জায়গায় আপনাকে গান করতে হবে এবং আপনাকে নির্বাচন করেছেন আবার স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়? সেই সময় মানে হেমন্তদার শরীরটা খারাপ ছিল আর কি, যার জন্যে হেমন্তদার জায়গায় দাদা সবাই মিলে চেষ্টা করেছিলেন যে একজন অন্য কাউকে দিয়ে যদি গানগুলো গাওয়ানো যায়। তো সৌভাগ্যক্রমে আমার সুযোগ এলো এবং গান করলাম। হেমন্তদা গান শুনে বললো যে দেখো, আমি একটা বলি কথা, যদি হয় তোমাকে দিয়েই হবে। মানে এমনি গান শুনলেন বাড়িতে বসে। আমি দাদার কথা বললেন যে ওনাকে বলবো বলে, এবার তো গান একটা ডামি রেকর্ডিং করে মানে পাঠানো হলো অ্যাপ্রুভালের জন্য। সেই দিনটা আমার মনে আছে, যেদিন আমি হেমন্তদার বাড়িতে গেলাম, দাদার আসার কথা। দাদা এলেন, ঢুকে আমি বসে আছি, হেমন্তদাকে নিয়ে দাদা ভেতরে ঘরে চলে গেলেন। গিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন, এসে আমার বললেন, আপনি তো এমনি গান টান করেছেন আরও ছবিতে? আমি যে হ্যাঁ, 2-1 ছবিতে গিয়েছি। আচ্ছা, ঠিক, আর বেশি কথা না। উনি তারপরে চলে গেলেন, দাদা চলে গেলেন। তারপরেই হেমন্তদা বললেন যে নাও, তৈরি হও, সমস্ত ফাংশন টাংশন বন্ধ করে দাও। এরকম 5 তারিখ কি জানুয়ারি মাসের এন্ড হবে ওদের রেকর্ডিং ডেট। এই হলো, শুরু হলো। তারপরে যাই হোক, গান তো করলাম।
সব থেকে যেটা আমার মানে এই ছবির গান জনপ্রিয় হলো, সব হলো, আমার না ভীষণ কষ্ট হয় একটুখানি। কেন বলছি, যে সেই রেকর্ডিংয়ের সময় হেমন্তদা রেকর্ডিং রুমে ব্যানার্জিদা রেকর্ডিং করতেন এইচএমভির। এখন হেমন্তদার গান গাওয়ার কথা সেখানে একজন অন্য কেউ গাইছে। হেমন্তদা এমনি খুবই দারুণভাবে ব্যাপারটা নিয়েছিলেন, আমাকে সাহায্যও করেছিলেন, কিন্তু একটা কোথাও তো একটা লাগে তো, আফটার অল হেমন্ত মুখার্জি। আমি ব্যানার্জিদাকে বলছি যে ব্যানার্জি আর আমি গান গাইব না, রেকর্ডিং করবো না, ফাংশন দু একটা করবো। কী সব গান গেয়েছিলাম বলো তো, রাজের ইতিহাস, রানার, গায়ের বধূ, অভাব পৃথিবী, এগুলো শুনলে না আমার খুব কষ্ট লাগে আর কি। সেই সময় আমি উপস্থিত সেখানে, কিন্তু হেমন্তদা দুহাত মাথায় আশীর্বাদ করে বলেন যে বড় হও, খুব ভালো হয়েছে। আর সেই রেকর্ডিংয়ের পার্টিকুলারলি তরুণদাকে আমি পাইনি। তখন বোধহয় আপনার শুটিং ছিল দাদা? আমার খুব ভালো মনে নেই, কিন্তু রেকর্ডিং আমি নেই এরকম ঘটনা কিন্তু খুব কম। হ্যাঁ, আমার মনে হচ্ছে সেই সময় বোধহয় আপনাদের শুটিং ছিল। আসলে আপনার এই পুরো যে বর্ণনা, এর ভেতরে আমি একটুখানি যোগ করতে চাই যে দীর্ঘদিন ধরে হেমন্তবাবু এবং আমি একসঙ্গে কাজ করেছি, 25 বছর ধরে 25টা ছবিতে। এর আগেও হেমন্তবাবুর মাঝে মাঝে শরীর খারাপ হচ্ছিল, একটু গলার সমস্যা কখনো কখনো হচ্ছিল, কিন্তু আমি সবসময় জোর দিয়েছি, হেমন্তবাবুকে বলেছি যে না, আপনাকেই গাইতে হবে, আমি অপেক্ষা করব, ইত্যাদি ইত্যাদি। এবং এই ছবির ক্ষেত্রেও তাই। এই ছবির অ্যাকচুয়ালি গান করতে এসে প্রথম দিন দেখা গেল যে ওর গলাটা তত সুবিধের নয়। আমি বললাম ঠিক আছে, কোনো ইয়ে নেই, কালকে আবার আমরা চেষ্টা করব। এরকম করতে করতে 2 দিন 3 দিন কেটে গেল। ঘটনাচক্রে এই ছবির ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমার আউটডোর শুটিংয়ের সমস্ত প্ল্যানটা করা ছিল, আউটডোর ক্যামেরা বুক করা ছিল, যেখানে গিয়ে শুটিং করব, সেখানে দীর্ঘদিন থাকবার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। সুতরাং আমার পক্ষে এই ছবির জন্য আর সময় পেছনোর কোনো সম্ভাবনা ছিল না, আর সেটা হেমন্তবাবু জানতেন। আসলে হেমন্তবাবু আমাদের ইউনিটে ঠিক ইউনিটেরই একজন স্তম্ভ বলতে যা বোঝা যায় সেরকমই কাজ করেছেন। আপনি নিজেও জানেন সৌমিত্রবাবু, আপনিও বহু ছবিতে একসঙ্গে আমরা কাজ করেছি, হেমন্তবাবু সেই সমস্ত ছবিতে ছিলেন। তো উনি নিজেই আমাকে বলেন যে জিনিসটা তো ঠিক হচ্ছে না, ছবিটা সাফার করবে, এটা আমি কিছুতেই চাই না। আমাকে কিন্তু এর বেশি উনি আর কিছু বলেন, বললে আমাকে আর 2 দিন সময় দিন। আমি ভাবলাম যে হয়তো 2 দিন পরে উনি আরেকবার চেষ্টা করে দেখবেন। তো 2 দিন আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব ছিল, 2 দিন কেন 3-4 দিন আর অপেক্ষা করা সম্ভব ছিল। এর মধ্যে হঠাৎ এই ঘটনাটা ঘটে। উনি আমাকে এক সম্পূর্ণ অপরিচিত এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন যে আমি একজনকে নিয়ে এসেছি, আমার মনে হয় ভালো গাইবে, এবং আপনি শুনুন। তারপরের গল্পটা তো শিবাজি বলে দিয়েছে। এই হচ্ছে এই গল্প। অরুন্ধতী, আপনি হেমন্তদার সঙ্গীত পরিচালনায় তরুণ মজুমদারের ছবিতে গান করেছেন। আজ আপনি এবং শিবাজি তনুদার ছবির সঙ্গীত পরিচালক। তনুদা যখন ছবিতে বিশেষ কোনো সিচুয়েশনে রবীন্দ্রসঙ্গীত চান, তখন আপনাদের কমিউনিকেশনটা ঠিক কীভাবে হয়? আমি এই প্রসঙ্গে তনুদাকেও জিজ্ঞেস করছি যে এদের সঙ্গে, অরুন্ধতী এবং শিবাজির সঙ্গে আপনি এই সমন্বয়টা কীভাবে করেন আপনার চিন্তার? আসলে আমি যখন ওদের কাছে প্রথম মানে একসঙ্গে বসে আমরা গান নিয়ে আলোচনা করি, ততদিনে চিত্রনাট্যটি সম্পূর্ণ হয়ে গেছে, এবং চিত্রনাট্যে কোথায় কোন গান থাকবে সে ব্যাপারটাও সম্পূর্ণ হয়ে গেছে। সেই অবস্থায় মানে শুধু অরুন্ধতী শিবাজি বলে নয়, এমনকি হেমন্তবাবু যখন বছরের পর বছর আমার সঙ্গে কাজ করেছেন, তখনও এই ব্যাপারটাই ছিল যে চিত্রনাট্য উনি যখন শুনবেন তখন শুধু সংলাপ শুনবেন না, বর্ণনা শুনবেন না, কোন গান কোথায় ব্যবহার হচ্ছে এটাও শুনবেন। এবং যেটা আগেই বলেছি যে গানগুলোকে কীভাবে বুঝতে না দিয়ে আস্তে 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 গানের ক্ষেত্র তৈরি করা, সেটা একটা আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো অরুন্ধতী শিবাজির ব্যাপারেও তাই, যে চিত্রনাট্য আমি যখন পড়ি তখন আমি একেবারে প্রথম দৃশ্য থেকে শুরু করে সমস্ত সংলাপ, সমস্ত গানের বাণী ইত্যাদি ইত্যাদি দিয়ে পড়ি এবং শেষ করি।
এরপরে যেটা হয় সেটা হয় যে এই যে গানগুলো এখানে আসবে এর মানে অর্কেস্ট্রাটা কীভাবে, কোথা থেকে অর্কেস্ট্রাটা ডেভেলপ করতে শুরু করবে, কিংবা কোনো একটা নোটের উপর একটা বাঁশি কোথা থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে সেটা বিল্ট আপ হতে 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 একটা ফুল ফ্লেজেড অর্কেস্ট্রাতে দাঁড়াবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়। এবং সেইখানে নিশ্চয়ই ওদের মতামত যথেষ্ট গুরুত্ব আমি দিই। এটা নিয়ে দিনের পর দিন আমাদের চলে। আসলে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে এখন বাংলা ছবির গান সচরাচর খুব বেশি যাকে আমরা হিট বলি, সে হিট করছে না। মানে গান একটা আছে এই পর্যন্ত, অলমোস্ট নেসেসারি ইভিলের মতো, এটা ঠেলে ফেলে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই গানই তো একসময় বাংলা ছবির অন্যতম সম্পদ ছিল। এই গানের পেছনে তো খাটতে হবে, তো গানের বাণী, গানের সুর, গানের অর্কেস্ট্রা এবং শেষ এবং অবধি যারা- situation। হ্যাঁ, সিচুয়েশন, এবং শেষ অবধি যারা গাইবেন তাদের নিয়ে রিহার্সাল। আমার তো মনে হয় যে আমরা এক একটা ছবিতে হচ্ছে 4টেও গান থাকতে পারে, 5টেও গান থাকতে পারে, 6টাও গান থাকতে পারে, অন্তত 30 থেকে 45 দিন আমরা আলাদা রিহার্স করি। এবং সেইখানে আমাদের ভাবের আদান প্রদান হয়। ওরাও বলেন যে আমার মনে হচ্ছে দাদা একটু শুনবেন, আমরা এরকম একটা ভেবেছি। আমি হয়তো বলি কখনো বাহ, কখনো হয়তো বলি একটু ভেবে দেখুন শিবাজি, এটা বদলে যদি এরকম কিছু করা যায়। এই রকমভাবে দেয়া নেওয়ার মধ্যে দিয়েই ব্যাপারটা গড়ে ওঠে। তখন তো গান গাইবার সময় কিন্তু ভুলে যাই সমস্ত ব্যাপারটা কি আছে চারপাশে, পুরো মাথাটাকে একদম পরিষ্কার করে নিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়াই। এই জন্যে যে আমি নিজের থেকে কিছুই ভাববো না, ভাবাবেন। তো তনুদা এমনভাবে সুন্দরভাবে বুঝিয়ে সমস্ত ব্যাপারটা এত পরিষ্কার করে দেন সবসময়, যার জন্যে গাইতে আমাদের খুব সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়। যেমন সিচুয়েশন অনুযায়ী কি এক্সপ্রেশন হবে সেটা এত সুন্দরভাবে উনি বোঝান। মানে একটু ইন্টারাপ্ট করছি, হ্যাঁ। মানে তখন আর আমরা মিউজিক ডাইরেক্টর থাকি না, না, যখন গান করি তখন আমরা গায়ক তখন আমরা মানে গায়কের ভূমিতে আপনাদের অবতরণ। হ্যাঁ, তখন আসল দাদাই আসল। তখন সবটাই দাদার ওপর নির্ভর করে। এবং সত্যি কথা বলতে কি, গাওয়ার ব্যাপারটা আমার যা চিন্তাধারা থাকে সেটা আমি পরে অ্যাড করি, কিন্তু যেটা উনি চান সেটা উনি বের করে নেন এবং বের করে নিয়েওছেন, আমার যদ্দূর বিশ্বাস। তা এটা আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রেই দেখেছি আমি। এখানে খুব আমরা এই সুবিধাটা আমরা খুব পাই ওনার কাজ করতে গিয়ে। আরেকটা কি বলি, যখন রেকর্ডিং হয় অরুন্ধতি গাইছে, দাদা বসে আছেন, শুনছি, আমরাও সবাই শুনছি। এবারে যেখানটা ভালো লাগছে না, আমি যখন দাদার দিকে তাকালাম, মিলে যায় কীরকম একটা। দাদার মুখ দেখলি বোঝা যায় দাদা তখন সিন দেখছেন, গান শুনছেন, এক্সপ্রেশন দেখছেন, মিলে যায়। আমি বহুবার লক্ষ্য করেছি, আমার যে জায়গাটা ভালো লাগেনি তাকালাম, ঠিক দাদা ওখান থেকে নোটিস করে এটা আরেকবার করলে খুব ভালো হয়। তো এই সমস্ত ব্যাপারটার মধ্যে একটা ভেতরে একটা কোথাও সম্পর্ক হ্যাঁ, রয়েছে, ভালো understanding লাগা, ভীষণ ভালো, ঠিক হচ্ছে ভীষণ। কিনা, যার জন্যই কাজগুলো ভালো হয় আর কি। আচ্ছা অরুন্ধতী, শিবাজি, আপনাদের কাছে আমার একটা কথা জিজ্ঞাসা আছে। এটা তো আপনারা যেখানে তনুদার সঙ্গে আপনাদের একটা সমন্বয় হয়, যেখানে আপনাদের মিল হয় ভাবনা চিন্তার অনুভবের, তার কথা বলেন, এরকম কি কখনো সময় এসেছে যখন আপনাদের সমন্বয়টা হয়নি, যখন আপনারা পৃথকভাবে চিন্তা করেছেন বা দুরকম রাস্তায় ভেবেছেন, তারপরে কিভাবে সেটি সমাধান করেছেন? না, এরকম সিচুয়েশন এখনো অবধি আসেনি আমাদের ক্ষেত্রে, তবে মানে আলোচনা হয়েছে। যে জিনিসটা উনি বলছেন আমরা সেটা আলোচনা করছি। যেমন একটা উপমা দিই, যে আলোতে ছিল দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপর। এই গানটা যখন বা গানগুলো যখন দাদা বললেন, আমি এরকম ভেবেছি এই গানগুলো নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। তো আমরা অন্যান্য গানের ক্ষেত্রে কিছুই বলিনি, শুধু দাঁড়িয়ে আছোটা নিয়ে আমি একটু বললাম যে এই গানটা রাখবেন। মানে এটা আমার কাছে খুব কমন গান লেগেছে, বহুশ্রুত গান। তো বললাম দাদাকে, তখন দাদা বললেন যে দেখুন তাহলে কি বদলে কি দেবেন।
কিন্তু বদলে আমরা কিছুই খুঁজে পাইনি, শেষ পর্যন্ত ওখানেই আসতে হলো। আমরা খুঁজে চেষ্টা করলাম যে বদলে একটা কোনো গান দিতে পারে কিনা, কিন্তু দেখলাম যে দাদার ভাবনাটা ঠিকই ছিল। একটুখানি এটাতে হলো কি, আমরা একটু ঝালিয়ে নিলাম যে আমরা ঠিক যাচ্ছি না, কিনা। আরেকটা ব্যাপার আছে, ওনার ভাবনার ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা কখনোই আমরা করিনি, আর সেটা করবো না, না। প্রয়োজন হয়নি এখনো। আসলে আমি একটু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আমি প্রথম এদের আমার ছবির সঙ্গীত পরিচালক হিসেবে নির্বাচিত করলাম, তার পেছনে তো একটা কারণ ছিল, একটা কারণ তো নিশ্চয়ই ছিল। এত সঙ্গীত পরিচালক, অভিজ্ঞ সঙ্গীত পরিচালক যারা কাজ করে বেড়াচ্ছেন সেখানে, সম্পূর্ণ নতুন যারা গায়ক হিসেবে যাদের পরিচিতি। আমাকে একবার হেমন্তবাবু বলেছিলেন যে আপনি একটু এদের দিকে লক্ষ্য রাখবেন। এখন হেমন্তবাবু এসব ব্যাপারে খুব কম কথার মানুষ, উচ্ছ্বাসপ্রবণ নন উনি। তো আমার লক্ষ্যটা ছিল, আর আমার হচ্ছে দরকার যে এমন, আপনি নিজেও জানেন শিল্পী হিসেবে আপনিও কাজ করছেন, এমন শিল্পী, এমন মানুষদের সঙ্গে কাজ করা যাদের সঙ্গে কাজ করে আমি স্বচ্ছন্দ বোধ করতে পারি। কেননা এটা কিন্তু আমার মনে হয় যে কোনো কিছু রচনা করার পূর্ব শর্ত হিসেবে এটা খুব জরুরি যে আমি যেন স্বচ্ছন্দে কাজ করতে পারি, ওয়েভলেংথটা মেলে। তো এইভাবে এরা আমার ছবিতে আসেন। আর আরেকটা জিনিস আমি তো আগেই বলেছি যে আমাদের যখন এই সমস্ত জিনিসগুলো আলোচনা হয় সেটা একটা দীর্ঘ আলোচনা। আজকাল বাংলা ছবিতে আমার মনে হয় না কোথাও কখনো সেই ধরনের একটা ছবির গানের রিহার্সাল হচ্ছে, তার জন্য 30 বার 40 বার 50 বার আলাদা আলাদা সেটিং হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে, এটা এই রেওয়াজটা উঠে গেছে, এক সময় ছিল। কিন্তু আমাদের সেই, তো আমরা সেইটাই এখনো পর্যন্ত অনুসরণ করে আসছি। এবং চিত্রনাট্য থেকে বাকি সব কিছু ওদের কাছে ওপেন। আমি চিত্রনাট্যের কপিও ওদের দিয়ে দিই, সবটা যাতে করে কোথাও যদি কোনো দ্বিতীয় চিন্তার কোনো ইমার্জ করে তাহলে পরে সেই লেভেলেই অনেক সময় আমরা বুঝতেও পারি না যে দ্বিতীয় চিন্তা আসছে, মনে হচ্ছে যে আমাকে সাহায্য করার জন্য যেন এরা বলছেন। আমরা সেই লেভেলে অটোমেটিক্যালি এগুলো সলভ হয়ে যায়। আর একটা জিনিস, একটা ছোট্ট ঘটনা, দেখবেন আলো ছবিতে একটা নকশি কাঁথা দেখানো হয়েছিল, তার একটা মিউজিক হয়েছে। আমাদের শান্তনু বসু অ্যারেঞ্জমেন্ট করে, যে সবাই মিলে একটা মিউজিক করে, এবার দাদার সামনেই সেই মানে আলোচনা হচ্ছে মিউজিকটা নিয়ে। হঠাৎ দাদা বললেন, আচ্ছা এর সঙ্গে একটা পাখোয়াজ জুড়ে দিলে কীরকম হয় মিউজিকটার সঙ্গে। এবারে ওই এফেক্টটা সঙ্গে সঙ্গে একটু দিতে পারলে ভালো হয়। আমি আমার ডায়েরি মোটা ছিল, সেটাতে পাখোয়াজের বাজনাটা শুরু করে দিলাম। জিনিসটা এমন একটা জমে গেল, তখনই ওটা অ্যাপ্রুভ হয়ে গেল আর কি ব্যাপারটা। এই যে মজাগুলো আর কি, এটা আমাদের বসে বসে এইগুলো তৈরি হয় যখন, আমার পরিষ্কার মনে আছে যে যখন শ্রাবণের ধারার মতো গানটা রিহার্সাল হচ্ছে, মিউজিক তৈরি হচ্ছে, দাদা হঠাৎ বললেন যে আচ্ছা, কিন্তু এটা কোনো আগের ভাবনা না, ওখানে বসে ভাবনা। হঠাৎ ওনার মোজারের পিসটা মাথায় এলো, আচ্ছা এখানে যে মিউজিকটা এরকম হতো, কিরকম দেখুন তো, লাল 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 লাল, এই প্যাটার্নটা যদি আসে, এইটা ওনার ভাবনায় আসে যে কীভাবে আসবে, কীভাবে দেয়া যাবে গানের সঙ্গে, সেটাই কিন্তু আমাদেরও কাজ। সেটা কিভাবে, এটা ওনার ভাবনাটাকে কিভাবে ঠিকভাবে ছবিতে গানেতে ব্যবহৃত করা হবে, এটাই হচ্ছে প্রধান বিষয়। ওনার ভাবনাটাকে আমরা সবসময় গ্রহণ করি একটাই কারণে, অনেক সময় আপনার মনে হবে এটা অ্যাবসার্ড কি একটা মনে হচ্ছে বলছেন, কিন্তু ওটাকে যদি একটু ডিপ থিঙ্কিং করেন, ওইটা যদি করা যায়, তার থেকে আর ভালো কাজ কিছু হয় না। তার প্রমাণ আমরা পেয়েছি। এক কথায় আদান প্রদান খুব ভালো, মানে ওনার সঙ্গীতের যে সেন্সটা, সেইটা যদি কেউ গ্রহণ না করতে পারে তাহলে ওনার সঙ্গে কাজ করতেই পারবে না। তনুদাকে একটা প্রশ্ন করছি। তনুদা, আপনি সঙ্গীত নির্দেশক হিসেবে তাদের সঙ্গে যে দিনের পর দিন বসেন, সেটা তো এক ব্যাপার, কিন্তু যখন তারা গায়ক হিসেবে, গায়িকা হিসেবে আপনার ছবিতে একটা গান পরিবেশন করেন, তখন আমার কীরকম একটা অনুভব হয়। আমি আপনার সঙ্গীত গ্রহণের সময় অনেক সময় নিজে থেকেছি, যে সেখানে আপনি আরেকটু বেশি হয়তো ডমিনেট করেন গাবার ভঙ্গি বা স্টাইলকে নিয়ে।
সেটা কি সত্যি নাকি আপনি তাদের উপর ছাড়েন? ডমিনেট করি কথাটা একটু বেশি করা হয়ে যাচ্ছে, ওরকম নয়। আমি বলবো যে ফ্রেন্ডলি পারসুয়েশন, তো তো তা নয়, কিন্তু ঘটনাটাই যে আমি যা চাই শেষ পর্যন্ত সেটাই তো হতে হবে। হ্যাঁ, এখানে কোনো আপোষের কোনো ইয়ে নেই। যেমন ধরুন আপনাকে বলি যে মানে আমি মিউজিক ডিরেক্টর হিসেবে ওদের যে ভূমিকা সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে শুধু গায়ক হিসেবে আমার এখনও মনে আছে যে আলোতে যখন অরুন্ধতী প্রায় রেকর্ড করতে যাবে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সেই সময় মানে ওদের তো একটা গাইবার এতদিন ধরে গাইছেন, এই গান কত জায়গায় গেয়েছেন, তো একটা অভ্যেস থাকে। এদিকে আছে অভ্যেস, এদিকে হচ্ছে আমার সিচুয়েশন। তো আমি তখন অরুন্ধতীকে বললাম, অরুন্ধতী কতগুলো জিনিস কিন্তু লুকিয়ে রাখতে হবে, পরের ইমোশনগুলো আপনি আগে প্রকাশ করে দেবেন না, তাহলে কিন্তু আপনার হাতে আর কোনো তাস থাকবে না। আপনি আমার কথাটা শুনুন, এই স্ট্যান্ডজাতে আপনি এইরকমভাবে যান, এবং কোনো কোনো জায়গায় লোককে ভুল বোঝান যে এবার বোধহয় সমস্ত জিনিসটা একটু সুখের দিকে যাচ্ছে। এটা যদি বোঝাতে পারেন তবে যে ফাইনাল ট্র্যাজেডি, তার ধাক্কাটা আরও বেশি মর্মান্তিক হয়ে ফুটবে। এইটা আপনি কিভাবে করতে পারেন, ওরাও চেষ্টা করেন, খুবই চেষ্টা করেন। এই রকমভাবেই আমি মানে সাধারণত ব্যবহার করে থাকি আমার প্লেব্যাক আর্টিস্টদের। আচ্ছা, আলো ছবির প্রসঙ্গ এসেছে। এই ছবিতে একটি শীর্ষ সঙ্গীত ছিল, তার সঙ্গে ছিল আবৃত্তি, রবীন্দ্র কবিতার আবৃত্তি। সেটা করেছিলেন কৌশিক সেন, মানে নাট্য পরিচালক অভিনেতা কৌশিক সেন নন, ইনি অন্য কৌশিক সেন। আকাশবাণী ঘোষক। হ্যাঁ, জানতে চাইব কিভাবে বাংলার আবহমান গ্রামের ছবিটা ধরার জন্যে আপনার এই অংশটুকু ভাবলেন? আমি আগেই বলেছি যে আমার ইচ্ছে ছিল যে খুব একটা নরম কমনীয় নোটে ছবিটা শুরু হোক। তো সেইভাবে তার যে সঙ্গে সঙ্গে যে দৃশ্যগুলো কীরকম হবে সেগুলো ভাবতে ভাবতে আমার নমটাই মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ একটা করে সেটা খুবই সুন্দর জায়গায়। মজা যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা শেষ হওয়া মাত্রই যখন দৃশ্যান্তর ঘটে, এই এফেক্টটাকে ইচ্ছে করে ভেঙে দেওয়া হয়। দেখা যায় যে একটি যুবক সে তার ডায়েরিতে লিখছে যে গ্রাম বাংলা সম্বন্ধে আমাদের এই ধারণা যে সমস্তই সুন্দর, সমস্তই নরম, সমস্তই মায়া মাখা, কিন্তু সত্যিকারের গ্রামের চেহারা কি এই? তা তো নয়। তা যদি হয় তার উপরে দেখে আসুন আমাদের গ্রামটাতে, সেখানে আমরা আবার একটা দৃশ্যান্তর করে দেখতে পাচ্ছি, একটা পুকুর পাড়ে একদল মহিলা তুমুল ঝগড়ায় রত। বুঝতে পারছেন? এই যে একটা মোহ তৈরি করে দিয়ে পর মুহূর্তেই সেটাকে ভেঙে দেওয়ার যে মজাটা, সেটা করবার জন্যই কিন্তু ওই রকম একটা কিছুর দরকার ছিল। সেটা যে কোনো সাধারণ লেখনীতে সেটা সম্ভব নয়। না, এই প্রসঙ্গে যেটা আমার বলা সেটা দাদার হচ্ছে ভয়েস সিলেকশন, কাকে দিয়ে এটা বলানো হবে। এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় লেগেছে আমাদের নির্বাচন করতে, কারণ দাদা বরাবর চাইছিলেন এই যে বলবেন যিনি কবিতাটি পাঠ করবেন, তার গলাটা না একটা নিউ ভয়েস হতে হবে, এবং ম্যানারিজম করে কিছু থাকবে না তার গলায়। আমাদের বহু পরিচিত কণ্ঠস্বর তো রয়েছে, সেখানে দাদা ওই প্রথম থেকেই ওইটার উপর জোর দিয়েছেন যে একটা এমন গলা বার করুন যে অন্তত একটা অন্যরকম ভয়েস লাগবে। এবার খোঁজা শুরু হলো, খুঁজতে খুঁজতে তারপরে আমার মনে আছে ভদ্র আজকে আর নেই, তিনি শঙ্কর ঘোষ, আমাদের রেডিওতে শঙ্করদা এর পেছনে অনেক সময় দিয়েছেন করবার জন্য আর কিন্তু কি ডিফিকাল্ট, দাদা যে বলেছেন না ম্যানারিজম থাকবে না, সেটা যে কি কঠিন সেটা আমি ভালো করে আমার মনে আছে। ওইখানে ঘরে যে আলটিমেটলি করলো আর কি কৌশিকে এর পেছনে প্রচুর রিহার্সাল করতে হয়েছে, ওকে বাড়িতে কসরত করতে হয়েছে এটা বলার জন্যে। এবং এইখানেই শেখার ব্যাপারটা যে উনি যে কেন চান, কেন সেটা সাকসেস হয়, এটা হচ্ছে তার প্রিলুড আর কি। এই যে খোঁজা একটা নতুন ভয়েস যার ম্যানারিজম থাকবে না, সে কীভাবে বলবে দাদা। এবং আমি দাদার সামনেই বলছি, একটা ঘটনা মনে আছে আমার, পদভোলা ছবির দাদার একটা আবৃত্তি কবিতা ছিল উৎপল দত্তের কণ্ঠে,
সেই আবৃত্তিটা উৎপল দত্ত রেকর্ডিংয়ের সময় করলেন। সাক্ষী সাবুদ গড়া পেটা এমনি ধারা তৈরি যে, প্রমাণ করে দিলে শটান আমি রাজার বৈরি যে। এই রাজার রাজা তাহার রাজা, সবার রাজা যার উপর, যাহার আদেশ যাহার আইন, যাহার বাণী কণ্ঠস্বর, বুকের মাঝে নিত্য রাজে, তারই আদেশ মানতে গিয়ে রাজদ্রোহের অপরাধে পড়ে গেলাম মাঝ থেকে। সেসব দিনের সেসব কথা ভুলতে পারি একটাও, ঘোরাও ঘানি পাকাও দড়ি, পাথর ভাঙো হেইয়া হো। এই আবৃত্তিটা উৎপল দত্ত করছেন, একবার হলো তো দাদা বেরিয়েলেন, ওনার সামনেই দাদা একবার করে দিলেন। মানে আমি আপনাকে মানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, উৎপল দত্ত যদি মানে দাদা যদি 100 হন, উৎপল দত্ত ওখানে 40%। তো সুতরাং ওনার কাছ থেকে যদি নিতে পারেন কেউ, মানে কিছু বলার নেই। না না, তাছাড়া আমি একটা কথা বলবো যে উৎপলের সঙ্গে অনেক কাজ করেছি, এটা ওরও চরিত্রের একটা মহত্ব যে যখন এরকম কোনো ঘটনা ঘটেছে উনিও কিন্তু অসম্ভব একটা স্পোর্টিং স্পিরিটে পুরো জিনিসটা নিয়েছেন। বলতেন আমার হচ্ছে না স্যার, আমার হচ্ছে না। না, সে আমার সঙ্গে একটা গান ছিল মনে আছে? হ্যাঁ, সেই হাও গান- ধর্মেতে ধীর, আমার ছবিতেই দুজনে একসঙ্গে গিয়েছিলাম, আর সে বলে, আমাকে গাইতে হবে সুর মিলিয়ে কি করে গাইবো, কিন্তু এত সুন্দর গাইলেন আর শেষ ওই যে আমি পর্যন্ত বললাম গানটা, ভীষণ 40%, ভালো। এটা কিন্তু আমার ভাষা নয়, উনিই বললেন যে বাবা আপনার মতো তো হবে না। তনুদা, এরপরে যে কথাটা আমি তুলব সেটা শুধু আমার কথা নয়, বস্তুত আমার মতন অজস্র বাঙালির প্রশ্ন আপনার কাছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেকেরই কাছে আমি এরকম কথা শুনেছি, আপনার কাছে আজকে আমি সেটি তাই পেশ করছি। ছবিতে রবীন্দ্রনাথের গান যিনি এমন অমোঘভাবে ব্যবহার করেছেন, তিনি এখনো পর্যন্ত রবীন্দ্র কাহিনী নিয়ে বড় পর্দায় কাজ করেননি কেন? হ্যাঁ ঠিক, ছোট পর্দার জন্য চিরকুমার সভা করেছেন, কিন্তু বড় পর্দায় করেননি। চিরকুমার সভা কি বড় পর্দায় করা যেত না? বা এইটা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি এমন রবীন্দ্র অনুরাগী যা এমনকি এই রবীন্দ্র অনুরক্ত দেশেও প্রায় একটা বিরল, আপনি সেই দিক থেকে। আসলে এটা দুভাবে এটার উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে একটু একটু হালকা সুরে, যে আমার পছন্দের গল্পগুলো অন্যান্য খ্যাতনামা পরিচালকরা ইতিমধ্যেই করে ফেলেছিলেন। এটা সত্যি, এটা তো আপনি জানেন। সেটা আপনি সত্যজিৎ বাবুর কথা বললেন, সত্যজিৎ বাবুর একটা ভীষণ ব্যাপার ছিল, যখনই বলতেন যে এইবার কি ছবি করছো, আমি এইটা করছি, ওফ ওটা যে আমার করার ইচ্ছে ছিল না, এটা প্রায় বলতে। তো আবারও তাই, মানে চারুলতা একজন করে ফেলেছেন, মানে অতিথি একজন করে ফেলেছেন, এরকমভাবে নানা দিকে আমার পছন্দের গল্পগুলো, এমনকি কঙ্কাল যেটা, সেটাও আরেকজন করে ফেলেছেন, সবাই করে ফেলেছেন। আমার জন্য বিশেষ কিছু থাকেনি। সত্যি কথা বলতে আমি ঘরে বাইরে, পরিচালক কি নরেশ মিত্র ছিলেন? হ্যাঁ, কঙ্কাল উনি গোড়াও করেছিলেন, গোড়া তো করেছিলেন। তো আমার জন্য বিশেষ, আমার পছন্দের গল্প বিশেষ কিছু থাকেনি। আর যেগুলো ছিল সেগুলোতে একটা পূর্ণ দৈর্ঘ্য ছবি করাটা অন্তত আমার পক্ষে মুশকিল। হয়তো আরও ভালো কোনো পরিচালক হয়তো সেটা করতে পারবেন, চিত্রনাট্যকার। আসলে ঘরে বাইরে গল্পের যা মেজাজ, আমি নিজে মনে করি যে আমি কখনোই সেই মেজাজের সঙ্গে নিজেকে খুব একাত্ম করতে পারবো না। সেই জন্য ঘরে বাইরে যদি সত্যজিৎবাবু, আমাদের সবার শ্রদ্ধার মানুষ, তিনি যদি নাও করতেন, ওই গল্পটা যদি খালি পড়েও থাকতো, আমি হয়তো ওটাকে ছুঁতাম না। এক একজনের এক একটা জিনিস মানায়, স্যুট করে, তো ওটা আমি খুব স্বচ্ছন্দ বোধ করতে পারতাম না। চিরকুমার সভার টিভি সিরিয়াল করার পরেও আমি চেষ্টা করেছি যে এটা নিয়ে একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি করতে। তা আপনি তো আমাদের ইন্ডাস্ট্রি জানেন, আমাদের ইন্ডাস্ট্রি কারা চালান সেটা জানেন, তাদের মানসিকতা জানেন, কারা অর্থলগ্নি করতে অর্থলগ্নি করতে আসেন। রবীন্দ্রনাথ হ্রস্বই দিয়ে লেখা হয় না, দীর্ঘই দিয়ে লেখা হয়, সে ব্যাপারেও খুব বেশি একটা জ্ঞান ট্যান নেই। তো তারা মানে খুব নিরাপদ রাস্তায় হাঁটতে চান, যেটা তারা নিরাপদ বলে মনে করেন। আমি জানি যে সেই
রাস্তার পদে পদে বিপদের গর্ত রয়ে গেছে, যেটা আজকের দিনে আবার নতুন করে প্রমাণিত হচ্ছে। কিন্তু নিরাপদ রাস্তায় ওরা হাঁটতে চান। ওই সমস্ত উচ্চাঙ্গের কোনো ব্যাপার নয়। রবীন্দ্রনাথ নয়। কোথায় সাউথ ইন্ডিয়ার কোথায় কোন ছবি সুপারহিট করেছে, কিংবা বাংলাদেশের কোন ছবি সুপারহিট করেছে, এরকম 4-5টা ক্যাসেট নিয়ে তারাই ডিসাইড করেন যে তাদের ভবিষ্যতের ছবিতে কোন ক্যাসেটের কোন অংশটা থাকবে। এখন সেখানে তো রবীন্দ্রনাথের গল্প তো ওদের কাছে তো টেবু। আমি যতই চাই, আমি এখনও চাই যে আমি পারলে পরে চিরকুমার সভাটা করি। এখন আমি আশা ছাড়িনি, কিন্তু দেখা যাক সেটা। কাল নিরবধি বটে, কিন্তু আমাদের এই আসরের কাল মাপে বাঁধতে হয়েছে। তাই আজকের কথাবার্তা একসময় না একসময় তো দাঁড়িয়ে টানতেই হবে। তবে তার আগে আমি তনুদার কাছে এই প্রতিশ্রুতিটুকু চাইবো যে তিনি আমাদের কাছে আসবেন, কথা বলবেন। আসলে তনুদার ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নিয়ে কথা বলতে বসলে একটা পুরনো বাংলা আধুনিক গানের প্রথম চরণটি মাথায় আসে, কত কথা হলো বলা, কত কথা তবু বাকি। ঠিকই, এখনো অনেক ছবির কথা বাকি, অনেক ছবির প্রসঙ্গ এসেছে, কিন্তু কথা তো আরও অনেক জমা হয়ে রইল। এখনো তো দাদার কীর্তি সেই অমোঘ গান, সেই সঙ্গে সঙ্গে সেই সব গানের ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে জুড়ে আছেন হেমন্ত মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, জড়িয়ে আছেন লতা মঙ্গেশকরের মতন দিকপাল। তরুণ মজুমদারের সঙ্গে সেই সব কথা আমরা শুনব। সুখ্যাত চলচ্চিত্র বিশেষজ্ঞ সঞ্জয় মুখোপাধ্যায় বলবেন কিভাবে বাঙালির স্বপ্নকে এমন নিটোল এক একটি ছবির চেহারা দেন তরুণ মজুমদার। আমরা আজকের আসর শেষ করব। তনুদা, আপনাকে ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ। আমারও খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। এতই ভালো লেগেছে যে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আমি নিশ্চয়ই আবার আসবো। নমস্কার।